দেশে বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও শতাধিক বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে 52 জন, লালমনিরহাটে 20 জন, পঞ্চগড়ে 21 জন, খাগড়াছড়িতে 5 জন ও মৌলভীবাজারে 7 জনকে পুশিন করা হয়েছে। আটককৃতদের প্রথমে বিজিবি সদস্যরা হেফাজতে নেয়, পরে বিভিন্ন থানায় স্থানান্তর করা হয়। বিজিবি জানায়, সীমান্তে অনুপ্রবেশ ও পুশিনের তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাটের পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে 20 জনকে পুশিন করেছে ভারত। বৃহস্পতিবার রাতে সীমান্ত দিয়ে ঢোকার পর পাটগ্রামের দিকে যাচ্ছিল তারা। পরে তারা নতুন বাজার এলাকায় পৌঁছালে এলাকাবাসী তাদের আটক করে। আটককৃতরা জানান, কাঁটাতারের বেড়ার গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ। আমরা তো দালাল ধরেই গেছিলাম, এখন দালাল ধরে গেছি, এরপরে সবাই এইভাবে পাঠাই দিছে। এখন কে কিভাবে গেছে না গেছে এটা তো আমি বলতে পারবো না। আমি বাড়ির থেকে গ্যাঞ্জাম করে গেছি, তো দালালের মাধ্যমে গেছে। দালাল কিভাবে কোথার থেকে কিভাবে নেছে জানি না, উনি পার করে দিয়েছে। ঘরের থেকে উঠাই নিয়ে আসছে আমাদের বাংলাদেশে, এই জন্য উঠাই দিচ্ছে লোকে, পুলিশে নিয়ে আসছিল উঠায়। আটককৃতদের মধ্যে 7 জন নারী ও 4 জন শিশু রয়েছে। বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। এদিকে বৃহস্পতিবার ভোরে ফেনীর ছাগলনাইয়ার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া বিওপি সীমান্ত দিয়ে 24 জন বাংলাদেশি নাগরিককে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে 6 জন পুরুষ, 5 জন নারী ও 13 জন শিশু রয়েছে। তারা প্রত্যেকেই কুড়িগ্রামের বাসিন্দা। কুমিল্লা সীমান্তেও 28 জনকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে বিজিবির কুমিল্লা সেক্টরের আওতাধীন 10 ও 60 বিজিবির টহল দল তাদের আটক করে। বিজিবি জানায়, সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ ও পুশিনের বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বর্ডার কিলিং, নারী শিশু পাচার সহ অন্যান্য যে কোনো রকমের মানব পাচার রোধ, মাদক সহ যে কোনো রকমের চোরাচালানি বন্ধ করা এবং সার্বিকভাবে সীমান্তে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য আমরা সার্বক্ষণিকভাবে কাজ করে যাব। পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়েও 21 জনকে পুশিন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে তাদের পুশিন করা হয়। এ সময় জয়ধরভাঙ্গা বিওপির টহল দল তাদের আটক করে। এর মধ্যে 6 জন নারী, 2 জন পুরুষ ও 13 জন শিশু রয়েছে। পরে বিজিবি তাদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে। 13 জন শিশু, 6 জন নারী ও 2 জন পুরুষ। বিজিবির অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে একই পরিবারের 5 সদস্যকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে সীমান্ত পেরিয়ে রামগড় ফেনী সড়কের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে মহামনি বিজিবি ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা এসে তাদের হেফাজতে নেয়। এছাড়া সকাল 8টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে শিশুসহ 7 বাংলাদেশিকে পুশিন করেছে বিএসএফ। শারমিন স্বপ্না, 71। ফেনী সীমান্তে বিজিবি টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল হক মিলু। মিলু, সীমান্তের সার্বিক অবস্থা নিয়ে বিজিবি কি বলছে এবং গতকাল তো 52 জনকে পুশিন করা হয়েছে, নতুন করে কাউকে আর পুশিন করানোর চেষ্টা করা হয়েছে কিনা জানাবেন। কাজরি, আপনি জানেন যে ফেনীতে এ পর্যন্ত 39 জনকে বাংলাদেশ সীমান্তে পুশিং করা হয়েছে এবং এর মধ্যে তাদের মধ্যে ফুলগাজী পাইলট হাই স্কুলে 27 জন এখনও অবস্থান নিয়েছেন এবং আমরা এ বিষয়ে বিজিবির সাথে কথা বলেছি। বিজিবির এখানকার যিনি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং এর বাইরে নতুন করে যাতে পুশিন না হয় এবং সীমান্তে মাদক চোরা কারবার সহ বিভিন্ন বিষয়ে তারা তৎপর রয়েছেন। নজরদারি বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সীমান্তের টহল বাড়ানো হয়েছে। কাজরি, এবং ইতিমধ্যে যারা আটক হয়েছেন তাদেরকে থানা হেফাজতে এখানকার বিভিন্নভাবে তাদেরকে এখনও থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এখানকার প্রশাসন। কাজরি, এই ছিল এখানকার সর্বশেষ। আপনাকে অনেক
ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন ফেনী সীমান্ত দিয়ে পুশিনের সবশেষ তথ্য। উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংখ্যায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সহ 4 বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরে এক সতর্ক বার্তায় তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বিকেল ও সন্ধ্যা নাগাদ পায়রা সমুদ্র বন্দর ও রাঙ্গাবালিতে মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে টানা বৃষ্টির পর জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে দশানী নদীতে আকস্মিক ভাঙন শুরু হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে সেতু সহ কয়েকটি গ্রামের বসতবাড়ি, ফসলি জমি সহ বহু স্থাপনা। এলাকার লোকজন বলছেন, ভাঙন অব্যাহত থাকলে হুমকিতে পড়বে আরও 2টি ইউনিয়ন। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কাজ চলমান রয়েছে। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়ি ঢল আর বৃষ্টিতে দশানী নদীর পানি বেড়েছে। এতেই জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এবং বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নে শুরু হয়েছে ভাঙন। ভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে শত শত বাড়ি, হাজার হাজার বিঘার ফসলি জমি, গাছপালা, মসজিদ, মাদ্রাসা, এমনকি দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলাকে সংযোগকারী মন্দিবাড়ি সেতু। এলাকার লোকজন বলছেন, সেতুটি ক্ষতিগ্রস্ত হলে দুর্ভোগে পড়বেন এই 2 উপজেলার মানুষ। ঘরবাড়ি এবং পাকা ধান কাঁচা ধান সহ অনেকের বসত বাড়ি ভাঙচুর হতেছে। খাপড়াপাড়া থেকে আজমারি, মন্দিপাড়া, ভোটাকান্দি, কলজিহারা, মাদারাসা সহ এলে পানি একবারে যাবো গা, ডুবে যাবো গা। যেভাবে পানি বাড়া শুরু হয়েছে সেভাবে আমগর ক্ষতিগ্রস্ত মেলা হয়েছে। নদী ভেঙে ধান, পাট সবকিছুই চুরমার হয়ে নিয়ে নদী। এসব এলাকার মানুষ আরও জানান, খাপড়াপাড়ায় নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে, কিন্তু অন্যান্য ভাঙন প্রবণ এলাকায় কোনো কাজ করেনি। এটা যদি দ্রুত কাজ না করা হয় তাহলে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের যে চলাচলের যে রাস্তাটা, সেই রাস্তাটা একদমই বন্ধ হয়ে যাবে। ভারী যানবাহনগুলা খুব রিস্ক নিয়ে চলাচল করতেছে। বাঁধ ভেঙে দেওয়ার কারণে আমাদের হাজার হাজার ঘর বাড়ি নষ্ট হয়ে যেতেছে। এখন পাশে দিয়ে আমি একটা বিল্ডিং দিছি, আবার বিল্ডিংটাও দেখেন নদীর সাথে ভেসে বেড়াতেছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভাঙন ঠেকাতে সেতুর 100 মিটার অংশে জরুরি কাজ করা হচ্ছে। ভাঙন কবলিত বাকি এলাকায় দ্রুত কাজ করা হবে। মেরুচর এলাকায় বকশীগঞ্জ উপজেলায় আমি পরিদর্শন করলাম। এখানে 2টি জায়গায় ভাঙন লক্ষ্য করা গেছে, মন্দিরপাড়া এবং মেরুচরে। ইতিমধ্যে আমরা মেরুচরে 100 মিটার জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করেছি এবং বাকি মন্দিরপাড়ার অংশটা আমাদের অবজারভেশনে আছে। নদীর পানি বাড়ায় বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়াপাড়া, সাধুরপাড়া ইউনিয়নের বাঙালপাড়া এবং মেরুরচর ইউনিয়নের ঘোগরাকান্দি, মন্দিপাড়া, চর আইমারি, কলকিহারা সহ কয়েকটি গ্রামের মানুষ রয়েছেন আতঙ্কে। বনশ্রী হালদার, 71। জামালপুরের নদী ভাঙনের বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, জানাবেন যে যমুনা ও ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি এখন কোন অবস্থায় আছে এবং ভাঙনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ কাজুরি। মূলত যমুনা, ব্রহ্মপুত্র, দশানী সহ সব নদ নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী যে জিঞ্জিরাম নদী আছে, সেই নদীর পানি বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত দশানী নদীতে উজানের পাহাড়ি ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে পানির যে তীব্র স্রোত তৈরি হয়েছে, সেই তীব্র স্রোতের কারণে মূলত দশানী নদীর 2টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই বকশীগঞ্জ এবং দেওয়ানগঞ্জ উপজেলার 2টি ইউনিয়নে প্রায় 50টি বসত বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের যে সড়ক যোগাযোগ স্থাপনকারী মন্দিবাড়ি সেতু, সেটিতে কিন্তু যান চলাচল গতকাল বিকেল থেকে বন্ধ হয়ে গেছে, কারণ পানির তীব্র স্রোতের কারণে সেই সেতুর
নিচের অংশের মাটি ধসে যাওয়ায় ব্রিজের যে অ্যাপ্রোচ সড়ক আছে এবং ব্রিজের উপরে যে সংযোগ সড়কটি আছে সেটি কিন্তু বড় একটি অংশ ধসে যাওয়ার কারণে কাল বিকাল থেকে মূলত যান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরা বাঁশের ব্যারিকেড সৃষ্টি করে সেই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এছাড়াও খাপড়াপাড়া সহ সাদুরপাড়া এবং মেরুরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে। আরেকটা বিষয়, জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পাবার ফলে জিঞ্জিরাম নদীর 4-5টি পয়েন্টে তীব্র নদী ভাঙন যেমন চলছে, তেমনি পাহাড়ি ঢোলের পানিতে হাজার হাজার বিঘা জমির ফসলি ধান একেবারে পাকা ধান তলিয়ে গিয়েছে। পানি এই গত 7 দিনে কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে, যদিও পানি উন্নয়ন বোর্ড বলেছেন যে আগামী কাল থেকে হয়তো পানি কমতে শুরু করবে। পানি কমলে সেই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এছাড়াও দশানী নদীর ভাঙনের কারণে কিন্তু বহু মানুষ ইতিমধ্যেই নিঃস্ব হয়ে গিয়েছেন, তাদের ফসলি জমি গাছপালা বসত বাড়ি ভেঙে গিয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খাপড়াপাড়া অংশে 100 মিটার কাজ করা হচ্ছে, কিন্তু যেখানে মাইলের পর মাইল নদী ভাঙন মানুষ নিঃস্ব হচ্ছে, সেখানে 100 মিটারের কাজকে সাধারণ মানুষ বলছেন যে এটি লোক দেখানো কাজ। কারণ যেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নদী ভাঙন শুরু হয়েছে, সেখানে প্রশাসনের পক্ষ থেকে বড় সেখানে স্থায়ী কাজ করার দাবি তুলেছেন তারা। আনসারি সুমন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, জামালপুর থেকে ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী। পটুয়াখালীর কলাপাড়ার লক্ষ্মীর খালের উপর নির্মিত লোহার সেতুটি মাছ দিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে। এতে খালের 2 পাড়ের 11 গ্রামের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 600-র বেশি শিক্ষার্থী। এছাড়া এতে অন্তত 10,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে এলজিইডির প্রকৌশলী বলেন, ভেঙে যাওয়া সেতুটি দ্রুত নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যোগাযোগ সচল রাখতে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কলাপাড়ার লক্ষ্মীর খালের উপর নির্মিত পুরনো আয়রন ব্রিজটি মঙ্গলবার শেষ রাতে হঠাৎ করে ধসে পড়ে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও একযোগে বিচ্ছিন্ন হয়ে যায় 2 পাড়ের অন্তত 11টি গ্রামের সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সহ কুয়াকাটাগামী পর্যটকরাও। এলাকাবাসী জানান, এ সেতু দিয়ে ট্রাক্টর, ধান ও সারের গাড়ি চলাচল করত, কিন্তু সেতুটি ভেঙে পড়ায় এখন তাদের দুর্ভোগ পোহাতে হবে। গেলে নামাজ পড়ছে, একটা বেটা প্রায় অ্যাক্সিডেন্ট করার পালালে নামাজ পড়ছে, মসজিদের দরজা আটকায়, আল্লাহর হুকুমে হে একটু লাগিয়ে বৃষ্টি হে উড়ে নেই, হাস করে ভেঙে পড়ে গেছে। এলাকার মধ্যে যারা সিনিয়র লেভেলে রাজপথে যারা ইয়া করে তাদেরকেও জানাইছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানে জানাইছি, তো এরা আইয়া সবসময় ভিডিও করে নিয়েছে, মানে ব্রিজ কোনো নির্মাণও করে নাই। ওইখানে আমাদের ভাই ব্রাদার আছে, তার স্কুল বর্তমানে বন্ধ, এটি যাইতে পারতেছে না। এদিকে যে কলেজে আসতে গেলে তাও পারতেছে না, তাদের কলেজে বন্ধ এবং স্কুল বন্ধ। জনপ্রতিনিধিরা জানান, সেতুটি ভেঙে পড়ায় জরুরি প্রয়োজনে গ্রামবাসী চিকিৎসা গ্রহণ করতে হাসপাতালেও যেতে পারছে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গর্ভবতী মা ও বয়স্করা। ভেঙে পড়ার কারণে যাত্রীরা জনভোগান্তিতে পড়ছে, এখানে তাদের ভাড়া এখন দ্বিগুণ হইতেছে। বর্তমানে বৃষ্টি ভেঙে যাওয়ার কারণে ছাত্রদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এখন ওইখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এদিকে গ্রামবাসীর চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে বিকল্প কাঠের সেতু নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া সেতুটি যাতে দ্রুত নির্মাণ করা হয় এজন্য কাজ করছে এলজিইডি। আমি এখানে যে খোঁজ নিলাম যে ব্রিজটা যখন ভেঙে গেছে তখন কোনো হতাহত হয়েছে কিনা, তো আল্লাহর মধ্যে ওখানে কোনো ক্ষতি হয় নাই, মানুষের কোনো জানমালের ক্ষতি হয় নাই। লতাচাপড়ি ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছেন ভারপ্রাপ্ত, তাকে দায়িত্ব দিয়েছে, তিনি ওটি সংস্কার অথবা কাঠ ব্যবহার করে যেভাবেই হোক সাময়িক এটি সংস্কারের ব্যবস্থা নেবে চলাচল উপযোগী করার জন্য। এবং একই সাথে এলজিইডিকে অনুরোধ করা হয়েছে ওখানে আরেকটি বড় ব্রিজ পুনঃস্থাপনের জন্য বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে। এলাকার মানুষের ভয়, দ্রুত পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের যাতায়াত, কৃষকের উৎপাদন ও সাধারণ জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, মানুষের এই দুর্ভোগ কমাতে যে কাঠের ব্রিজের নির্মাণ করার কথা বলা হচ্ছে সেটি কবে শুরু হবে এবং স্থায়ী সমাধান পেতে এর মধ্যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি জেনেছেন? ধন্যবাদ কাজুরি। গতকালকে যে উপজেলা যে মাসিক সমন্বয় সভায় কিন্তু উপজেলার নির্বাহী কর্মকর্তা যে ভেঙে যাওয়া যে সেতুটির পাশে একটি কাঠের ব্রিজ নির্মাণ করার জন্য নির্দেশনা দিয়েছেন, যে
লতাচাপড়ি ইউনিয়নের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তাকে। তিনি আমাদের জানিয়েছেন যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ সেতু এবং 10 থেকে 11টি গ্রামের কানেক্টিং সেতু, এই সেতু থেকে কিন্তু কুয়াকাটায় যে ঘুরতে আসা পর্যটকরা যাতায়াতের পাশাপাশি কিন্তু এখানকার যে 11 গ্রামের মানুষ কিন্তু এখানে চলাচল করে এই সেতু পথে। কিন্তু এই সেতুটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু আসলে এই মুহূর্তে একটা বড় দুর্ভোগ। এই দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যানকে তিনি নির্দেশনা দিয়েছেন যে কাঠের সেতুটি বা বিকল্প উপায় যাতে সেতুটি তৈরি করা যায় সে নির্দেশনা দিয়েছেন এবং হয়তো আজ থেকে কাজ শুরু হতে পারে এমনটি জানিয়েছেন যে স্থানীয় চেয়ারম্যান। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই সেতুটি কিন্তু 2001 সালে তৈরি হয়েছিল। তৎকালীন যে ঠিকাদার ছিলেন, ঠিকাদারের যে একটা সেতু নির্মাণ মূলত 40 থেকে 50 বছর নষ্ট হওয়ার কোনো কারণ থাকে না, কিন্তু এখানকার যে সেতুটি নির্মাণের কিন্তু অনিয়মের খবরও আমরা পেয়েছি। এখানকার যে মানুষজন আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে সেতুটি নির্মাণের পরে কিন্তু আসলে 2021 সালে এই সেতুটি কিন্তু ভেঙে যায় এবং এই 2021 সালে এলজিডি তাৎক্ষণিক যে ওই সময়কার যে কর্মকর্তা ছিলেন তিনি সরেজমিন পরিদর্শন করে সেতুটি কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। কিন্তু এরপরে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুটির নির্মাণ বা সেতুটির সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে গত 20 তারিখ কিন্তু সেতুটি ভেঙে পড়ে এবং এর কারণে যে সড়ক যোগাযোগ বন্ধ হয় কিন্তু বর্তমানে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এখানকার যে উপজেলা প্রশাসন আরেকটি বিষয় আমাদের জানিয়েছেন, কলাপাড়ায় কিন্তু শুধু এই একটি সেতু না, আরো 5টি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এলজিডির যে এখানকার যে প্রকৌশলী তিনি আমাদের জানিয়েছেন যে তারা এই সেতুগুলি সরেজমিনে পরিদর্শন করে তারা যে বিষয়টি জানিয়েছেন যে তা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা একটি লিখিতভাবে জানিয়েছেন যে তারা সেখানকার যদি প্রকল্প অনুমোদন হয় তাহলে হয়তো এই সেতুটি সহ যে বাকি যে 5টি সেতু রয়েছে সেই 5টি সেতুর কাজে কিন্তু এই বছরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আসলে যেহেতু আজকে 3 দিন সেতুটি ভেঙে পড়েছে, এখন পর্যন্ত আসলে প্রশাসনিক কার্যক্রম সেইভাবে শুরু হয়নি। আর এই দুরবস্থা বলতে এখন কিন্তু একটি ডিঙিনিগুলোর উপর নির্ভর করতে হচ্ছে এখানকার মানুষের চলাচলের ব্যবস্থা, কারণ আপনি জানেন যে এখানে 5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিংবা কলেজ রয়েছে। তার মানে দিন দিন দুর্ভোগ বাড়ছে এবং দ্রুত ব্রিজের কাজ সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ। 8 দফা দাবি সহ সরাসরি ট্রেনের দাবিতে অবরোধ মানববন্ধন কর্মসূচি পালন করছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। জেলাবাসীর অভিযোগ একটি স্থলবন্দর, একটি শুল্ক স্টেশন সহ আমির রাজধানী হওয়ার পরও তারা দীর্ঘ 53 বছর ধরে সুবিধা বঞ্চিত, আর তাই তাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে। একে শ্রকনের তথ্য ছবিতে প্রতিবেদন। ব্রিটিশ আমলে নির্মিত রোহনপুর শুল্ক রেল স্টেশন দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সাথে আমদানি রপ্তানি এবং দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ দিয়ে আমদানি রপ্তানির কারণে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ভূমিকা রাখছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। তারপরও দীর্ঘ 53 বছর ধরে বৈষম্যের শিকার বলে অভিযোগ করছেন জেলাবাসী। বৈষম্য দূর করতে 8 দফা দাবিতে গত 3 মাস থেকে নানা কর্মসূচি পালন করছেন তারা। ডাবল রেল লাইন বর্ধিতকরণের কাজ হাতে নিয়েছে সরকার, সেটি রাজশাহী নয় চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করতে হবে। আমাদের নিজেদের এই দাবিকে জনদাবিতে পরিণত করে আমাদের এই দাবি আদায় করতে হবে। এজন্য আপনারা পাশে থাকবেন। তাদের অভিযোগ প্রায় 18 লাখ জনগোষ্ঠীর গুরুত্বপূর্ণ সীমান্ত জেলা হবার পরও বৈষম্য করে মাত্র একটি আন্তনগর বনলতা ট্রেন দেয়া হয়েছে, যার আসন মাত্র 200টি। অথচ মাত্র 48 কিলোমিটার দূরে রাজশাহী পর্যন্ত 4টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে ছেড়ে আসে, যেগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বাড়ালে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। স্বাধীনতার পর থেকে আমাদের বনলতা, সিলসিটি, ধূমকেতু, পদ্মা সহ যতগুলো আন্তনগর ট্রেন আছে, কোনো ট্রেন আমাদের রহনপুর পর্যন্ত নাই। চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণের প্রাণের দাবি সকল আন্তনগর ট্রেনকে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে চালু করা হোক। বাংলাদেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাহলে কেন আমরা বৈষম্যের শিকার হব? একই দাবিতে কর্মসূচি করছে ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা যেহেতু ঢাকায় অবস্থান করছি, আমরা ঢাকায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে দাবি দেওয়া পেশ করে আমরা এই দাবিগুলো আদায় করার জন্য চেষ্টা করছি। ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠা করতে চাঁপাইনবাবগঞ্জকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সব আন্তনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা, রোহনপুর রেল শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেল বন্দরে রূপান্তর, যমুনা সেতু পর্যন্ত ডাবল লাইন স্থাপন, সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত সার্ভিস লেন সহ 4 লেন রাস্তা নির্মাণের মাধ্যমে স্থলবন্দরটিকে আধুনিকায়ন সহ বিভিন্ন দাবিতে এ আন্দোলন করছে জেলাবাসী। শারমিন স্বপ্না, 71। এই কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন।
রোকন, আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা এবং ৮ দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট বিভাগ কি বলছে? কাজরি, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জ সর্ব উত্তর পশ্চিমের একটি সীমান্ত জেলা এবং আম, কাঁসার, লাক্ষা সহ বেশ কিছু কারণে এটি একটি অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ একটি জেলা। কিন্তু এই জেলা কিন্তু বারবারই কিন্তু বৈষম্যের শিকার হয়েছে বলে এমনটি দাবি করছে এই এলাকার জনগণ। এবং এরই প্রেক্ষিতে কিন্তু গত 4 বছর ধরে আন্দোলন চলে আসছে। আওয়ামী লীগ সরকারের আমলে নাগরিক কমিটির ব্যানারে একটি আন্দোলন হয়েছিল, তবে সেটি আলোর মুখ না দেখলেও পট পরিবর্তনের পর কিন্তু চাঁপাইনবাবগঞ্জের সুজন, সুশাসনের জন্য নাগরিক সুজন এবং অন্যান্য আরো একটি সংগঠন যেটি ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ ঢাকা সমিতির ব্যানারে আন্দোলন করে আসছে এবং তাদের মূলত দাবি 8 দফা রয়েছে। এই 8 দফার মধ্যে বিভিন্ন রেল স্টেশনগুলো আধুনিকায়নের পাশাপাশি মূল দাবি হচ্ছে তাদের 3টা। একটি হচ্ছে যে যমুনা সেতু থেকে যে রাজশাহী পর্যন্ত ডুয়েল রেল লাইন হচ্ছে সেটি চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ পর্যন্ত সম্প্রসারণ করা, রহনপুর যে স্থলবন্দর রয়েছে সেটির সাথে সংযুক্ত করা এবং যে 6 লেনের দাবি করে আসছে সোনা মসজিদ পর্যন্ত, সে সোনা মসজিদ পর্যন্ত 6 লেন, এইটি একটি অন্যতম দাবি। তো এই দাবিগুলোর জন্য মূলত আন্দোলন হয়ে আসছে। এবং আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি রেল মন্ত্রণালয়ের যে সচিব রয়েছেন তার সাথে তারা বৈঠকে বসবেন এবং সুজন, সুশাসনের জন্য নাগরিক, তারা যে আন্দোলন অব্যাহত রয়েছে তাদের পক্ষ থেকেও একটি ঢাকায় রেল উপদেষ্টা এবং মহাপরিচালকের সাথে বসার সম্ভাবনা রয়েছে এবং তাদের মূলত এইসব দাবিগুলোই উত্থাপন করা হবে। এবং এই দাবিগুলো উত্থাপনের পর যদি সেখান থেকে তারা সান্ত্বনা বা কোনো উপদেশ, কোনো সান্ত্বনা না পান বা কোনো উত্তর না পান, তাহলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আগামী সপ্তাহে ঢাকা প্রেস ক্লাবের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি একটি মানববন্ধনের আয়োজন করেছে এবং সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে, এমনটি আমাকে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। কাজরি। রোকন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসে ডাকাতির পর ঢাকা টাঙ্গাইল সহ উত্তরবঙ্গে সব রুটে ঈদের যাত্রা নিরাপদ করতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়ানো হয়েছে পুলিশের টহল। এদিকে টাঙ্গাইলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন মঙ্গলবারের বাস ডাকাতির তদন্ত চলছে, এখনো কেউ আটক হয়নি। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার রাত 11:30 থেকে বুধবার ভোর 5টা পর্যন্ত ডাকাত দল যাত্রীদের সবকিছু লুটে নেয়। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানিরও চেষ্টা করে ডাকাতরা। সেই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ কর্মকর্তারা জানান তদন্ত চলছে, শিগগিরই অভিযুক্তরা গ্রেপ্তার হবে। জেলা গোয়েন্দা শাখা এবং সদর থানার বেশ কয়েকটি টিম ইতোমধ্যে মাঠে কাজ করছে এবং আমরা আশাবাদী। আমরা বিগত দিনেও এই ধরনের ডাকাতি মামলার ঘটনা রহস্য উন্মোচন করেছি, দেশবাসীকে জানিয়েছি। নিশ্চয়ই এবারও আমরা এই ঘটনার ডিটেক্ট করব এবং আসামি গ্রেপ্তার করব। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আল ইমরান পরিবহনের এই ডাকাতির পর সড়কের সব জায়গায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। আমার সীমানায় মাদারজানি ব্রিজ থেকে শুরু করে এলাকা বাস স্ট্যান্ড পর্যন্ত আমার এখন অতিরিক্ত 2টা হুন্ডামল ডিউটি কাজ করতেছে। 3টা থেকে 4টা পিকেট ডিউটি, ট্রাফিক পিকেট ডিউটি রাতভরে ওখানে ডিউটি চলমান আছে। এদিকে এই ঘটনার পর সাভারেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা জেলা পুলিশ, কারণ উত্তরবঙ্গের বেশিরভাগ বাস যাতায়াত করে সাভার নবীনগর হয়ে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে নিরাপত্তার ক্ষেত্রে গবাদি পশুর যে সমস্ত হাটগুলো বসবে সেই হাটের ভেতরে থাকবে অজ্ঞান পার্টির জন্য আলাদা টিম থাকবে। এছাড়া হাট থেকে যারা বের হয়ে যাওয়ার পথে যাতে কোনো রকমের যদি ছিনতাইয়ের জন্য না হয় সেদিক দিয়ে পুলিশ লাইন থেকে আমাদের পর্যাপ্ত ফোর্স থাকবে। ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রতি 1 কিলো দূরে দূরে আমাদের একটা করে মোবাইল টিম থাকবে। তিনি আরো জানান যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের সাথে যৌথ বাহিনীও বিশেষ অভিযান চালাবে। গেল 5 মাসে আশুলিয়া থানায় 3টি ডাকাতি, 5টি ছিনতাই ও 8টি চুরির মামলা হয়েছে। এই সকল মামলায় মোট 15 জনকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। ফারদিন নীরব, 71।
সংসদ ছাড়া কোনো সংস্কার সম্ভব নয়, তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যারা সংসদে যাবেন সংস্কার পরিবর্ধন ও সংরক্ষণ করা তাদের দায়িত্ব হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। বৃহস্পতিবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপি খুলনা বিভাগের সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপি খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে নতুনদের মাঝে প্রধান অতিথি বিএনপির সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করেন। অনেক পরিবর্তন আছে, রিফর্ম আছে, এটা ডিপেন্ডস অন কনস্টিটিউশন। আমি কনস্টিটিউশনগুলো যে ধারা যেভাবেই তারা লেখা থাকুক না কেন সেটাকে আমাকে পার্লামেন্টেই খণ্ডন করতে হবে, সেখানে আমার নতুন করে নতুন শব্দ প্রতিস্থাপন করতে হবে, অনেক শব্দ প্রত্যাহার করতে হবে। এটি তো সংস্কার। সরকারি সম্পদ দখল করে স্থাপনা নির্মাণ করায় দ্বিতীয় দিনের মতো ঢাকা বোট ক্লাব ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বুধবার থেকে চলা এই অভিযান প্রায় 100 একর জমি উদ্ধার করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। আর এতে নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক। তিনি জানান, সাভারের বড় কাকর মৌজা ও ঢাকা মহানগর উত্তরের কিছু এলাকার জমি পানি উন্নয়ন বোর্ড অধিগ্রহণ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে, কিন্তু প্রভাব খাটিয়ে সেখানে 11.5 একর জমি দখল করে নানা স্থাপনা গড়ে তুলেছে ঢাকা বোট ক্লাব। 7 দিনের সময় দিয়ে গত 24শে জানুয়ারি সরকারি জমি ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়, কিন্তু ক্লাব কর্তৃপক্ষ তা না মানায় অভিযান শুরু হয়। অভিযানে প্রায় 4 কিলোমিটার এলাকার জমি ও কয়েকটি পুকুর উদ্ধারের পাশাপাশি সীমানা পিলার বসানো হয়। রবিবার থেকে আবারও অভিযান শুরু হবে বলে জানান আইনুল হক। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধার হওয়া 119 কোটি 64 লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে 58 বিজিবি। বৃহস্পতিবার মহেশপুর 58 বিজিবি সদর দপ্তরে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিজিবি রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ও বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার আহসান আবিব। মহেশপুর 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, 2024 সালের ফেব্রুয়ারি থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত মহেশপুর ও জীবননগর সীমান্তে জব্দ করা 12 ধরনের মাদক ধ্বংস করা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার হাট এলাকায় অভিযান চালিয়ে সরকারি 2 ট্রাক চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে সিংড়া ক্যাম্পের অভিযানে খাদ্য অধিদপ্তরের লেখা ট্রাকগুলো থেকে 16 টন চাল জব্দ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, সরকারি কাবিখা প্রকল্পের চালগুলো সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিয়ম অনুযায়ী ইউএনও কর্তৃক বরাদ্দ করা এসব চাল উপজেলার ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। শ্রমিকরা কাজের বিনিময়ে চালের পরিবর্তে টাকা নিয়ে থাকেন, আর সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বাররা ইউএনওকে জানিয়েছেন চাল তুলে তা বিক্রি করে শ্রমিকদের দিয়ে থাকেন। নিয়ম অনুযায়ী খাদ্য অধিদপ্তরের সরকারি চালগুলো ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। সেনাবাহিনীর দাবি, জব্দ করা চাল ভর্তি 2টি ট্রাক সিংড়ার বিভিন্ন ইউনিয়নে না নিয়ে বড়াই গ্রামে পাঠানো হচ্ছিল। এ বিষয়ে সরকারি বরাদ্দ করা চাল বিক্রেতা ব্যবসায়ী বাবু কমিশনার জানান, নিয়মকানুন মেনেই চাল কেনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হবে। ভোক্তা অধিকার আইন সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান। বৃহস্পতিবার সিলেটের আলমপুর সিলেট বিভাগীয় কমিশনার ভবনে ভোক্তা অধিকার আইন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মহাপরিচালক আরও বলেন, সম্মিলিতভাবে জনগণকে ভোক্তা সেবা দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ সেবা না পেয়ে জনগণ ভোক্তা অধিদপ্তরের উপর অসন্তুষ্ট। সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। এছাড়া বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী ওয়াক্কাস ও এসএমপির উপ পুলিশ কমিশনার সজীব খান। ভারত থেকে আমদানি বন্ধ থাকলেও উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকায় এবার কোরবানির ঈদে সংকট হবে না পেঁয়াজের। চট্টগ্রামে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। তবে দেশি পেঁয়াজের উৎপাদন বেশি হলেও বিক্রির সময় ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না বলছেন ব্যাপারীরা। আদার দাম একই রকম থাকলেও রসুনের দাম কম বলছেন ব্যবসায়ীরা। বাবুন পালের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ, অন্যদিকে উৎপাদন ভালো হওয়ায় কোরবানির আগে মুনাফার আশায় পাবনা, রাজবাড়ী, ফরিদপুর থেকে দেশি পেঁয়াজ নিয়ে ব্যাপারীরা এসেছেন খাতুনগঞ্জের পাইকারি বাজারে।
মাঠ পর্যায় থেকে পেঁয়াজ ৪৫ টাকা দরে সংগ্রহ করলেও বেচা বিক্রি না থাকায় পাইকারি বাজারে কেজি প্রতি 2 টাকা লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে বলে জানান ব্যাপারীরা। যে কাস্টমার আছে এভাবে বেচতে পোষায় না, আমরা কাস্টমার নাই বলে দিয়ে চলে, আজকে সারাদিন বেচা কেনা নাই। এই পেঁয়াজটা আমরা পাবনা থেকে নিয়ে আসছি কুরবানি উপলক্ষে বিক্রি করার জন্য 2 টাকা লাভের আশায়, তা আমরা ব্যাপারীরা এখন সব লজের। পাইকারি ব্যবসায়ীরা জানান সরবরাহ পর্যাপ্ত থাকায় দেশীয় হালি প্রজাতির পেঁয়াজ 1 থেকে 2 টাকা কমে বিক্রি হচ্ছে 45 টাকায়। খাসখালি আর সুখসাগর জাতীয় পেঁয়াজও 2 টাকা কমে বিক্রি হচ্ছে 44 থেকে 45 টাকায়। এদিকে বাজারে সরবরাহ বেড়েছে চায়না রসুন ও আদার। আপাতত আমাদের এই খাতুনগঞ্জে বিপুল পরিমাণে মাল আছে, আমাদের দেশি মাল এবং মেহেরপুরি, তারপরে সুখসাগর, হাসখালি যেগুলো আছে এগুলো বিপুল পরিমাণে কি সরবরাহ আছে। বা মাল শর্ট টাকে বিক্রি হয় বেশি, এরকম প্রচুর মাল আমদানি হচ্ছে, মার্কেটে মাল আছে এবং সেল কম। কোরবানির উপলক্ষে যে একটা রসুনের পেঁয়াজের যে একটা বেচা বিক্রি হওয়ার কথা ওইটা না হওয়ার কারণে বাজারও কমে যাচ্ছে। গত সপ্তাহে চায়না রসুন 145 থেকে 50 টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে 124 টাকায়। বিভিন্ন মানের চায়না আদা বিক্রি হচ্ছে 115 থেকে 128 টাকায়, আর ভারতের কেরালা আদা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। গত বছর আদার দাম ছিল যে আপনার 250 টাকা, সেই আদা এখন 100 টাকা বিক্রি হচ্ছে না। এবার কোরবানির ঈদে পেঁয়াজ, রসুন, আদার আর দাম বাড়ার কোনো শঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। আমাদের দেশে প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে, কৃষকরা যা বলতেছে আর কি পেঁয়াজের সংকট হবে না, ঈদে মনে হয় বাড়বে না, কোরবানির ঈদে আমাদের কোনো বাড়ার সম্ভাবনা নেই। 2024 সালের জুলাই থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আদা এসেছে 21,014 মেট্রিক টন, রসুন এসেছে 99,858 মেট্রিক টন এবং পেঁয়াজ এসেছে 14,060 মেট্রিক টন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। বাজারের আরো খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বাজারে পেঁয়াজ, আদা, রসুন ছাড়াও অন্যান্য মশলার দাম আজ কেমন দেখছেন? বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে প্রশাসন কি বলছে? শুভ সকাল। আমরা দেখি যে আদা, রসুন, পেঁয়াজের যে বাজার সেটি গত সপ্তাহের তুলনায় কিছুটা কম, বিশেষ করে খুচরা বাজারে। আপনি জানেন যে সামনে কোরবানির ঈদ, এই সময় কিন্তু এই মশলার চাহিদাটা বেশি থাকে, কিন্তু সেই তুলনায় আমরা গত বছর যেমন দেখেছিলাম এই সময়ে এসে আদা, রসুন, পেঁয়াজের যে ঊর্ধ্বগতি ছিল সেটি এখন আসলে অনেক কম। গত সপ্তাহেও কিন্তু আমরা দেখেছি যে দেশি পেঁয়াজ সেটি খুচরা বাজারে বিক্রি হয়েছে 65 থেকে 70 টাকা পর্যন্ত, কিন্তু আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা। আর এর বাইরে রসুন সেটি বিক্রি হচ্ছে 160 টাকা, গত সপ্তাহে যেটি 180 টাকা ছিল। এবং আদা, যেটি চায়না আদা, সেই চায়না আদা বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা। আর যেটি কেরালা আদা সেটি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা পর্যন্ত। এবং তবে বিক্রেতারা যেটি বলছেন যে এই সময়ে কিন্তু যেরকম বিক্রি থাকে, তো সেই বিক্রিটা আসলে অনেক কমে গিয়েছে। তো যার কারণে আসলে বাজারে আমরা দেখছি যে জিনিসপত্রের যে দাম গত বছর এই সময় ছিল সেটি অনেক কমে গেছে, চাহিদা কম থাকার কারণে দামটা কিছুটা শুধুমাত্র আদা, রসুন, পেঁয়াজ নয়, এবার যদি অন্যান্য যে মশলাগুলোর কথা যদি বলি, বিশেষ করে লবঙ্গ এই সপ্তাহে বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা, এর আগে কিন্তু প্রায় 1400 টাকাও ছিল। এলাচের দামটা যদিও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কম আছে, কিন্তু সেটা যদি 1 বছরের হিসাব করেন তাহলে কিন্তু আসলে অনেক। গত বছর আমরা দেখেছি যে যেখানে ভালো মানের যে এলাচ যেগুলো 3 থেকে 3,500 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে, এবার সেগুলো বিক্রি হচ্ছে 41 থেকে 47 টাকা। এবং পাইকারিরা, বিক্রেতারা বলছে যে এই এলাচ 100 থেকে 300 টাকা পর্যন্ত কমে গেছে প্রতি কেজিতে, কিন্তু গত বছর যদি হিসাব করি আমরা সেইটা আসলে অনেক বেশি, প্রায় 1000 টাকার মতো আসলে বেড়ে গেছে 1 বছরে। তো এই যেটি আসলে 41 থেকে 47 টাকা যে এলাচটা পাইকারিতে বিক্রি হচ্ছে সেটি আমরা খুচরা বাজারে দেখছি 44 থেকে 44। অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রামের মশলার বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে গরু হৃষ্টপুষ্ট করছেন খামারিরা। এ কাজে পিছিয়ে নেই রাজবাড়ির খামারিরাও। আর গরুর খামার পাহারায় বিদেশি কুকুরের ব্যবহারে তাক লাগিয়েছেন রাজবাড়ির খামারি বাবু মিয়া। তিনি বলছেন, গরু পাহারায় মানুষের চেয়ে কুকুরের ওপর বেশি আস্থা তার।
এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, জেলায় কোরবানির পশু পালনকারী খামারিদের দেয়া হচ্ছে নানা ধরনের পরামর্শ। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ীর কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়া প্রবাস জীবন শেষে গ্রামে এসে কর্মসংস্থান হিসেবে বেছে নেন গরুর খামার, গড়ে তোলেন তাসফিয়া ডেইরি ফার্ম। তার এই খামারে রয়েছে বিদেশি জাতের আকর্ষণীয় সব গরু। এবছর ঈদুল আজহা উপলক্ষে খামারে হৃষ্টপুষ্ট হয়েছে ৪৫টি গরু। আর এই গরু দেখতে প্রতিদিনই আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। তবে তার খামারের বিশেষ আকর্ষণ হলো লোভনীয় সব গরু পাহারায় চারপাশে বসানো হয়েছে সিসি ক্যামেরা, আর গরুদের পাহারা দিচ্ছে 4টি বিদেশি কুকুর। এমনিতে একটু পশু প্রাণীর প্রতি একটু আসক্ত বেশি, যার কারণে আমি শখ করে খামারটা করি। এখন আস্তে আস্তে আমি বাণিজ্যিকভাবে এটাকে নিলাম, যেহেতু আমি প্রবাস ছেড়ে দিছি, বিদেশ ছেড়ে দিছি। এখন ধরেন যে দেশে থেকেই যেহেতু কিছু একটা করার ইচ্ছা আছে, যার কারণে আমি খামারটাই বেছে নিলাম। খামারি বাবু মিয়া জানান, কুকুরগুলোর যত্নে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। প্রতিদিন একবেলা মুরগির মাংস, ভাত, বিস্কুট সহ খাওয়ানো হয় নানা খাবার। আমি ঋণী, আমি মনে করি আমি ওদের যে খাবার দিই আমি ঋণী ওদের কাছে। আমার একটা গরু এলোমেলো হয়ে গেলে বা দড়ি ছিঁড়ে গেলে, একটার সাথে একটা গুতাগুতি করলে, সেটা ওরা মানে ওদের ডাকের মাধ্যমে আমি বুঝতে পারি। এবং সিসি ক্যামেরা আছে আমার বাসায়, আমি ঘর থেকে দেখি যে আসলে কোনো ঝামেলা হয়েছে নাকি। অবশ্যই কিছু না কিছু হইলে একটা ইঁদুরও আসতে পারে না, একটা পাখি এই খামারে ঢুকলেই ওদের আওয়াজ, ভয়ানক আওয়াজ দেয়, যার কারণে আমি ওদের রাখছি। আর আমি মনে করি আমার 2 ভাইয়ের কাজ করে ওরা। বিষয়টি সাড়া ফেলেছে পুরো জেলায়। খামারটি দেখতে তাই অনেকে আসছেন গৌরাঙ্গপুর গ্রামে। যে গরুগুলো আছে প্রত্যেকটা গরুই আসলে দেখার মতো, এবং প্রত্যেকটা গরুই একই সাইজের। আমি মনে করি যে যে কেউ দেখলে পরে আসলে গরুগুলোর প্রতি আসলে চোখ ফেরাইতে পারবে না। আমরা প্রায় আসি, দেখি, তো এলাকার জন্য ভালো, খামারটা হওয়াতে আসলে ভালো, সবার জন্য উপকার। এদিকে ঈদুল আজহা সামনে রেখে জেলার 8,500 ছোট বড় খামারে চলছে গরু লালন পালন। আর খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। নিরাপদ প্রাণী আমিষ পাওয়া যায়, সেই জন্য আমরা তাদের পরামর্শ দিই। আর আমরা সর্বদা আমাদের জনবল খুবই কম, তারপরেও আমরা ফিল্ডে যাই, সবসময় তাদের খামারগুলি দেখি এবং সুপরামর্শ দিই যাতে তারা সুন্দরভাবে এটা পালন করতে পারে। রাজবাড়ী জেলায় এবার কোরবানির জন্য কমপক্ষে 1 লাখ পশু প্রস্তুত করা হচ্ছে। মনিরা কাজরি, 71। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিকভাবে দিন দরবার আরো বাড়াতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন নিঃসরণে তাপমাত্রা বেড়েছে, এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। তরুণরা বলছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যুবদের যুক্ত করতে হবে সংকট মোকাবেলায়। কুষ্টিয়ার পরিবেশ রক্ষা নিয়ে এক ইউথ সামিটে কথা বলেন বক্তারা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। বাড়ছে পৃথিবীর তাপমাত্রা, গলছে মেরু অঞ্চলের বরফ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, মূল ভূখণ্ডে ঢুকছে লবণ পানি, হুমকিতে জীববৈচিত্র্য। আর এই জলবায়ু পরিবর্তন রোধে সবসময় তরুণরা অগ্রগামী। ন্যায় বিচারের দাবিতে সোচ্চার তারা। আর এই দাবি নিয়েই কুষ্টিয়ায় হয়ে গেল ইউথ ক্লাইমেট সামিট, যেখানে অংশ নিয়েছেন 320 জন তরুণ। এই কুষ্টিয়া ক্লাইমেট সামিটের উদ্দেশ্য এই ঢাকার জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের যে কাজ, সেটাকে সারা দেশে নিয়ে যাওয়া। যে পরিমাণ সারা দেখতেছি, প্রত্যাশাটা মনে হয় আমরা পূরণ করতে পারবো। কুষ্টিয়াতেও ডেভেলপমেন্ট করা কতটা জরুরি, তাহলে হয়তো আমরা আমাদের মাঠ পর্যায়ে আমরা সেই ভলেন্টিয়ারগুলো পাবো বা মানুষগুলোকে পাবো। ক্লাইমেট সামিটে বলা হয়, মূলধারার গণমাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত সংবাদ গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাস্ট ট্রানজিশন দরকার। অনুষ্ঠানে জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত বলেন, পরিবেশ রক্ষায় সরকারকে উদ্যোগী হতে হবে, তরুণদেরকেও সম্পৃক্ত করতে হবে। আমি দেখতে পাচ্ছি এখন থেকে 50 বছর পরে, বাট আমাদের একটু সময় লাগে। বাংলাদেশে প্রত্যেকটা এলাকাতে উইন্ড মিল কাজ করছে, বাড়ি রান্না হচ্ছে, অনেক কিছু ইনোভেটিভ কাজ করা যায়। ক্লাইমেট সামিটে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে শিল্পীরা পরিবেশন করেন লালন সঙ্গীত। শরীফ আজাদ প্রীতম, 71। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র শিবিরের উদ্যোগে 3 দিনব্যাপী স্মাইল আল জাজারি বিজ্ঞান উৎসবের সমাপনী হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে বিজ্ঞান উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে
পুরস্কার বিতরণের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হয়। এর আগে গত সোমবার প্রোগ্রামিং কন্টেস্টের মাধ্যমে এর সূচনা হয়। দ্বিতীয় দিন বিজ্ঞান অলিম্পিয়াড ও রুবিক্স কিউব চ্যালেঞ্জ এর পাশাপাশি প্রজেক্ট অ্যান্ড পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়, যেখানে 56টি স্টলে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিজ্ঞান উৎসবে ইসলামী বিশ্ববিদ্যালয় সহ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানি রুখতে পারে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মোংলায়। বৃহস্পতিবার মোংলা সরকারি কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। ধরিত্রী রক্ষায় আমরা, মোংলা সরকারি কলেজ, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশু রিভার ওয়াটার কিপার যৌথভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর KM রব্বানী। এছাড়া অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় কলেজের একাদশ মানবিক এবং একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। যুক্তিতর্কে এগিয়ে থেকে বিজয়ী হয় একাদশ শ্রেণীর বিজ্ঞান শাখা দল। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে পরিবেশ ও জলবায়ু বিষয়ক বই তুলে দেন অতিথিরা। মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ জানান, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জয়মনিখল ও এর আশপাশের এলাকায় তারুণের উৎসব 2025 মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এতে প্রায় 2 শতাধিক অসহায়, দুস্থ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী পায়। এছাড়াও মৎস্যজীবীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বন বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।